আসসালামু আলাইকুম। আনসিন ব্যাটেলসে স্বাগত জানাচ্ছি। আমি শফিক কলিম। আমাদের সঙ্গে আজ আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, যিনি বর্তমানে কোচ হিসেবে কাজ করছেন। উনি জাতীয় দলে বয়সভিত্তিক দল সহ মিলিয়ে জাতীয় দল মিলিয়ে 9 বছর খেলেছেন এবং ওনার খেলোয়াড়ি কেরিয়ার ঢাকার শীর্ষ ফুটবলের প্রায় 22 বছর। আমরা আজ কথা বলবো তার সোনালী সময় নিয়ে, তার ফুটবল কেরিয়ার নিয়ে এবং বর্তমান সময় নিয়ে। আজমল হোসেন বিদ্যুৎ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আনসিন ব্যাটেলসে। শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই আপনার খেলোয়াড়ি জীবনের একেবারে শৈশবকালটা থেকে, যেইটা আমরা আপনি যে সময় ফুটবল শুরু করেছেন ওই সময় কিন্তু বাংলাদেশের ফুটবলের একটা স্বর্ণযুগ ছিল। জি। এবং আপনি খেলাধুলাও করেছেন নারায়ণগঞ্জের সুতিকাগারের মতো জায়গায়, যেটাকে নারায়ণগঞ্জের বাংলাদেশের ফুটবলের সুতিকাগার বলা হয়। আপনার সেই ফুটবলের পায়ের পথ চলাটা শুরু কিভাবে হলো? ধন্যবাদ আপনাকে কলিম ভাই। আসলে নারায়ণগঞ্জ ফুটবল একটা ঐতিহ্যবাহী জেলা। তা আমি নারায়ণগঞ্জ ঠিক শীতলক্ষা নদীর পূর্ব পারে আমার জন্ম, বন্দর। তো বন্দরে তখন প্রচুর মাঠ ছিল, আমিন, রূপালী, রেলি, এবং আমরা ছোটকালে রেলি মাঠে প্র্যাকটিস করতাম। আমার হাতে খড়ি প্রথম কোচ হলো আমাদের জাকির হোসেন দিলীপ ভাই। আমি 86-87-এ মহানগরী কিশোর ফুটবল লিগ খেলি সিরাজদৌল্লা ক্লাবের পক্ষ থেকে। রেলি মাঠে তখন মুন্না ভাই, তারপরে নেয়ামত ভাই, সোহেল ভাই ওনারা প্র্যাকটিস করতো। মুন্না ভাইয়ের ফুল বেস্টটাই ওনারা সিরাজদৌল্লা মাঠে বিকেলবেলা আর সকালবেলা প্র্যাকটিস করতো রেলি মাঠে। তা আমি প্রথমে বল কুড়াতাম, মুন্না ভাইরা বারে বল মারতো, গোলকিপার ধরতো। প্র্যাকটিস সেশন যখন ছিল তখন আমি পিছনে ওনাদের বল কুড়াইতাম। তা আমার এক বড় ভাই ছিল আমাদের এলাকার, আমি বারুইপাড়া মুন্না ভাইয়ের ঠিক আগের গল্লির ভিতরে আমরা থাকতাম। তো এর জব্বর ভাই আমার বললো যে তুমি শুধু শুধু বল কুড়াও কেন, তুমি তো আমাদের বারুইপাড়ার মাঠে ভালো খেলো বাচ্চাদের সাথে, তুমি দিলীপ ভাইয়ের কাছে প্র্যাকটিস করো। তখন আমি 86-এর লাস্ট দিক দিয়ে 87-এর প্রথমে মহানগরী কিশোর ফুটবল লিগ হলো, তখন আমি দিলীপ ভাইয়ের কাছে প্র্যাকটিস শুরু করলাম। আমি শুধু না, আমার বড় ভাই টিপু ভাই, উনি গোলকিপার ছিল। আমরা প্রথম ট্রেন দিয়ে এই নারায়ণগঞ্জ থেকে আসতাম ঢাকায়। এখন যেটা হকি স্টেডিয়াম, তখন আউটার স্টেডিয়ামে ছিল এই টুর্নামেন্টটা, মহানগরী কিশোর ফুটবল লিগ। এটা বাংলাদেশে প্রায় নাম করাই ছিল। এই প্রথম অনেক জায়গা থেকে টিম এসে খেলতো। আমরা প্রথম খেলায় মিরপুর একাদশের সাথে 7-0 গোলে হারলাম। তখন আলফাজ ভাই হলো মিরপুর একাদশের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, একবারে মাপে লাস্ট স্টেজ ওনার। আর আমি তখন আমার যেই ছোট জার্সি ছিল, অন্যান্য প্লেয়ার যেটা পরতো, আমার হাতে ফোল্ডিং দিয়ে তারপর আমার পরতে হবে, কারণ আমি ছিলাম সবচেয়ে ছোট, হয়তো বা 4 ফুট 3-4 কিংবা 5 হবে এরকম। তো শুরু আমার দিলীপ ভাইয়ের কাছে এবং মুন্না ভাইয়ের প্র্যাকটিস দেখে আমি অ্যাকচুয়ালি বড় হয়েছি। তারপরে 88 সালে, আচ্ছা আমরা আপনি একটু পেছনের দিকে যাই। আপনার শুরুটা কিন্তু দুইজন সান্নিধ্য, বড় বড় প্লেয়ারের সান্নিধ্যে পেয়েছেন, যেটা হলো মুন্না ভাইয়ের সাথে আপনার বোধহয় আমার দীর্ঘদিনের একটা খুব আত্মিক সম্পর্ক ছিল। এবং যতটুকু আমরা জানি বা আমরা যে খোঁজ পেয়েছি বা যতটুকু জানি, সেটা হলো মুন্না ভাইয়ের সাথে স্মৃতি সংসদ আছে, এইটার মধ্যে আপনি ওনার প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে আপনি একটা বড় একটা অবদান রাখেন। জি। এবং এইটার জন্য আমি মুন্না ভাইয়ের সঙ্গে আপনার সেই সময়টা কাটানোর সময়টা আমরা ওনার শেয়ার করব। এবং সেটা হলো আরেকটা হলো আলফাজ ভাইয়ের সাথে যে আপনি একটা খেলাধুলা খেলছিলেন ওনার ইয়ের মধ্যে, মানে দুইটা বিষয়। আলফাজ মানে বর্তমানে যে মডার্ন ক্লাবের কোচ, জি, হেড কোচ এবং ইসের মধ্যে দুজনকে কি করেছিলেন। আমরা আসলে মুন্না ভাইয়ের বিষয়টা জানতে চাই, অ্যাকচুয়ালি সাথে সময়টা আপনার কাটানোর সময়টা, এবং কেন আপনি মুন্না ভাই স্মৃতি সংসদকে দায়িত্বটা নিয়ে নিলেন। অ্যাকচুয়ালি মুন্না ভাই হলো শুধু বন্দর নারায়ণগঞ্জের না, মুন্না ভাই হলো সারা বাংলাদেশের একজন গর্ব। আর মুন্না ভাইয়ের জন্ম বন্দর, সৌভাগ্য আমারও হয়েছে যে এই এলাকাতে আমার জন্ম। সেই হিসাবে আমরা প্রাউড ফিল করতাম যখন আবাহনী মোহামেডানে খেলা হইতো, কে কত বড় ফ্ল্যাগ উড়াইতে পারে। তা আমরা লুকায় লুকায় মুন্না ভাইয়ের দেখতাম। মুন্না ভাইয়ের যেই ফিজিক ছিল, মুন্না ভাইয়ের যেই গ্ল্যামার ছিল, ওনার যেই সৌন্দর্য, ওনার যে কথার ভয়েস, আমরা এগুলা ফলো করতাম। আমার মনে আছে ছোটকালে মুন্না ভাই যখন জামাইপাড়া পুকুরে প্র্যাকটিস করতেন, মানে প্র্যাকটিসের পরে আইসা গোসল করতেন, তখন উনি যেই এক্সারসাইজগুলা সাঁতার কাটা এবং প্লেয়াররা করে ওগুলা করতো, আমরা অপোজিট সাইডে গোসল করতে যেতাম, তখন বসে বসে মুন্না ভাইরে দেখতাম। আসলে মুন্না ভাই খুব অল্প সময় মারা যাবে, এটা আমাদের আসলে
কল্পনা অতীত ছিল। ছোটকাল থেকে আমার একটা ইচ্ছা ছিল, যখন মুন্না ভাই টিভিতে খেলা দেখতাম 87-এ, যে উনি আবাহনী টিমে খেলতেছে এবং পরবর্তী সময় ন্যাশনাল টিমে এবং দীর্ঘদিন আবাহনীতে খেললো। 93 সালে তো উনি একবারে তারকাবিহীন প্লেয়ার ছাড়াই একা চ্যাম্পিয়ন করল। তখন থেকে আমার, যখন আমি খেলা শুরু করি ওনারা দেখি, আমার প্র্যাকটিস শুরু যেহেতু রেলি মাঠে, সিরাজদৌল্লা ক্লাব মাঠে, তারপর থেকে মনে ইচ্ছা যাতে আমি বড় হয়ে আবাহনীতে খেলতে পারি। তো যাই হোক, আমার সৌভাগ্য হয়েছে 2001 সালে আবাহনীতে এসে খেলা। এর আগের বছর আমি ফরাসগঞ্জে ছিলাম, ফরাসগঞ্জের ক্যাপ্টেন ছিলাম। ওই বছর আমার মুন্না ভাই অনেকবার বলছে যে বিদ্যুৎ তুমি আবাহনীতে আসো। তখন জুকব ছিল, জাকির ভাই ছিল, ইকবাল ভাই ছিল, আমি সাহস করে আসিনি। তা আমি চাইছি যে একটা মিডল ক্লাস টিমে 2 বছর 3 বছর থেকে আরও অভিজ্ঞতা অর্জন করে তারপর আমি বড় টিমে যাব। তো 2001 সালে আমি আর মুন্না ভাইয়ের না করতে পারি না। তখন ওনার এর আগেই ঠিক কিডনিতে প্রবলেম দেখা দিছিল। তখন আমাদের নারায়ণগঞ্জ ক্লাবে 7 জন প্লেয়ার ডাকায় নিল যে তোমরা এবার আবাহনীতে খেলবা। সেই ক্ষেত্রে 2001 সালে খেলার পর ওনার ম্যানেজার থাকা অবস্থায় খেলা, তারপর তো 2005 সালে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের এলাকাবাসী ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুন্না ভাইকে ভুলে না যায়, এর জন্য আমি এই মুন্না স্মৃতি সংসদ আমাদের এলাকাতে একটা রুম ভাড়া নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করি। আল্লাহর রহমতে আমরা এখন মুন্না ভাইয়ের নামে প্রত্যেক বছরই ওনার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মরণ করি এবং মুন্না স্মৃতি ক্লাবের পক্ষ থেকে আমরা একটা একাডেমিও চালাই, যেটা এখনও আমাদের জাকির হোসেন দিলীপ ভাই, আমার যে প্রথম কোচ, উনি এটা দেখাশোনা করেন। আপনার এই মনে স্মৃতি সংসদের কোনো প্লেয়ার কি ঢাকায় এরকম খেলার সুযোগ পেয়েছে এরকম অবস্থায়? ঢাকা মূলত আমরা অল্প সময় শুরু করেছি। আর আমাদের সবচেয়ে বড় কথা হলো নারায়ণগঞ্জে অনেক একাডেমি, আমাদের মুন্না স্মৃতি সংসদের যতটুকু ফ্যাসিলিটিস দেওয়া দরকার দিতে পারি না। আর অ্যাকচুয়ালি বন্দরে অনেকগুলো একাডেমি দেখা গেছে যে একটু বড় হলে বাচ্চারা অন্য ক্লাবে চলে যায়। আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন পর্যন্ত খেলছে এমন প্লেয়ার আছে। প্রিমিয়ার ডিভিশন কিংবা ন্যাশনাল টিমে খেলছে, এটা এখনো পর্যন্ত কোনো প্লেয়ার যায় নাই, কিন্তু আমরা পাইনি আর কি। আমরা প্রত্যাশা করি যে আপনি যেহেতু শুরু করছেন, আর মুন্না স্মৃতি বাংলাদেশের অনেক বড় ফুটবলার এবং ওনার একটা ফেম আছে, সেই ফেমটা কাজে লাগে হয়তো বাংলাদেশের আপনাদের সংসদের পক্ষ একাডেমি থেকে প্লেয়াররা বড় জায়গায় আসে। আসলে আমাদের মূল ফোকাস হলো যে আমাদের এলাকা যাতে মুন্না ভাইয়ের নামটা না হারায় যায়, এটা হলো আমাদের মূল ফোকাস। যে না, মুন্না স্মৃতি সংসদ, মুন্না ভাই যে একজন প্লেয়ার ছিলেন, একজন এই উপমহাদেশের সেরা ডিফেন্ডার ছিলেন, যাকে কিং ব্যাক বলা হইতো, আমরা শুধু ওনার স্মৃতিটা ধরে রাখার জন্য, তারপরে যতটুকু আমরা পারি স্মৃতিটা ধরে রাখার জন্য যা যা করা দরকার করব। আচ্ছা, আপনার মুন্না ভাইয়ের সাথে ভালো সম্পর্ক বা ইয়ের মধ্যে মুন্না ভাইয়ের কোনো বিষয় কি আপনি অনুকরণ করেন বা আপনার মধ্যে প্রভাব ফেলছে এরকম? অ্যাকচুয়ালি মুন্না ভাই ছিল বাংলাদেশের যতগুলা, আমি এই যাবৎ, আমি তো ঢাকার মাঠে প্রায় 22 বছর হইল। আমি 87-তে যদি এখনো পর্যন্ত চিন্তা করি, প্রায় 40 বছর কিংবা 38-40 বছর হইতে চলছে আমি ঢাকার ফুটবল সবকিছুই আমার সম্পৃক্ততা আছে। সেহেতু মুন্না ভাইয়ের মতন ডেডিকেটেড প্লেয়ার আমি দেখি নাই, যে ফুটবলের প্রতি তার কত মানে ভালোবাসা। এবং সবচেয়ে বড় কথা হলো উনি প্রচুর পরিশ্রম করতে পারতেন। আর উনি ছিলেন ফুটবলে যাকে বলা হয় অনেস্ট, এবং মানে কোনো ছাড় নাই। এবং ওনার একটা সবচেয়ে বেশি মেন্টালিটি ছিল যে আপনার স্টিক, যে যা কিছু বলতো স্পষ্টবাদী, সরাসরি বলতো এবং পরিশ্রম করত। এবং তার বিচক্ষণতা, তার মানে একটা লিডারশিপ প্লেয়ার যাকে বলা হয়, সব কিছুই ওনার মধ্যে ছিল। তো আমার সবসময় উনি বলতো যে বিদ্যুৎ, তুমি আবাহনীতে খেলবা, আবাহনীর প্লেয়ার। অন্য ক্লাবে যদি তুমি 10 বছর খেলো আর আবাহনীতে 1 বছর খেলো, এক সমান। তা আমরা এটা ফিল করি। আসলে আমরা মুন্না ভাইয়ের অনেক মিস করি এবং সত্যিকার অর্থে আমরা অনেক মানে ওনারে থাকলে আমাদের নারায়ণগঞ্জে এখন যে ফুটবলের অবস্থা, এই অবস্থা, দৌন অবস্থাটা থাকতো না আমার মনে হয়। যাক, আমরা প্রত্যাশা করি মুন্না ভাইয়ের যে আপনাকে না থাকার কারণে যে মানে যে আক্ষেপটা রয়েছে, সেটার জন্য আসলে অন্যরা যেন কভার করার জন্য। জানো, আপনি ফিরে যাই আপনার গল্পে, সেটা হলো আপনি এই কিশোর লীগ খেলেন, তারপর থেকে সেইখান থেকে শুরু হইলো আপনার ঢাকা শীর্ষ ফুটবলে আসা। আমরা ওই কিশোর লীগ থেকে কিভাবে ঢাকা শীর্ষ ফুটবলে পা রাখলেন? আমি কিশোর লীগ খেলছি 87-এ। 88-এ আমি প্রথম নারায়ণগঞ্জ জেলা দলে খেলি। এটা ছিল আপনার এরশাদ কাপ, নামকরা একটা টুর্নামেন্ট হইতো, 4 ফুট 10-এর মাপের।
বছর বয়স যতই হোক কিন্তু মাপে পড়তে হবে 4 হ্যাঁ, ফুট 10। মাপে পড়তে হবে। এটা সারা বাংলাদেশে হয়তো এটা সবাই জানে, ওই সময়ের ঐতিহ্য ছিল বাংলাদেশে। তা আমার সৌভাগ্য হয়েছে এই বিদ্যুৎ চাচার হাতে 88 সালে নারায়ণগঞ্জ জেলা দলে খেলার। এরপর থেকে আমি 89 সালে চাচার কাছে নিজে আইসা, তখন দিলীপ ভাই বিদেশ চলে যায়, জাকির হোসেন দিলীপ ভাই, উনি বিদেশ চলে যাওয়ার পরে চাচার কাছে এসে বললাম যে আমি আপনার কাছে প্র্যাকটিস করব। তো 2 বছর ওনার কাছে খেললাম, সারা বাংলাদেশে 4 ফুট 10 একচেটিয়া খেললাম, যে জায়গায় খেললাম চ্যাম্পিয়ন রানার্স আপ, এবং আমাদের বেসটা ছিল খুবই ভালো, যে জায়গায় খেলতাম চ্যাম্পিয়ন। অনেক প্লেয়ার ছিল আমার সাথে, আনিস, নিজাম, আজমল, আলাউদ্দিন, কুড়িপাড়ার অনেক প্লেয়ার ছিল, মুন্সিগঞ্জের গোলকিপার সাবুক আলম, পান্না, মানে আমাদের সময়ে। তারপরে আসলো মাসুম, খোকন দাস, নীরা, আবদুল্লাহ পারভেজ, আলী ফয়সাল। কিন্তু আমাদের 4 ফুট 10 বেসটা আমরা চাচার কাছে প্রায় 91 সালে পর্যন্ত মাপে পড়তাম। 92 সালে আমি পাইনিয়ার খেললাম, ঢাকা পাইনিয়ার লীগ মাতুয়াল উদয়ন সংসদের পক্ষ থেকে। আমরা 82টা টিমের মধ্যে আমরা রানার্স আপ হই। বঙ্গবন্ধু স্টেডিয়ামেতে সেমিফাইনাল খেলা হয়, সেমিফাইনাল খেলা আমার গোলে, ট্রাইব্রেকারের লাস্ট গোলে আমরা ফাইনালে যাই। ফাইনালে মিরপুরের সাথে আমরা হারি 1-0-তে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হয় তখন পাইনিয়ার। এটা কি সেই মিরপুর একাদশ? সেই মিরপুর একাদশ, যেই মিরপুর একাদশের সাথে প্রথম আমার 7 গোল খেয়েছিলেন। হ্যাঁ, সেই মিরপুর একাদশের সাথে তখন মানু ভাই চালাইতো। ওই 2টা টিম ফাইনালে যাওয়া, 2টা টিম কিংবা সেমিফাইনাল যাওয়া 4টা টিম এই 3rd ডিভিশন ওঠে। সেই হিসাবে রানার্স আপ 2টা চ্যাম্পিয়ন, রানার্স আপ 2টা টিম, আমরা মাদ্রাজ উদয়ন সংস্থা রানার্স আপ হই। এই 2টা টিম আমরা 3rd ডিভিশন খেলি। 2095 সালে আমি ফার্স্ট 3rd ডিভিশন খেলি মাতুয়ান উদয়ন সংস্থা থেকে, পাইনিয়ারের পরে। মাঝে আবার আমি চিটাং চলে যাই, আগ্রাবাদ নৌজান ক্লাবে 95 সালে চিটাং লিগ খেলি। ভালো জমজমাট ছিল চিটাং। জি, চিটাং লিগ খুব জমজমাট ছিল। আমরা ট্রায়াল দিয়ে, আমরা নারায়ণগঞ্জের 12 জন প্লেয়ার ট্রায়ালে গেলাম 95 সালে ট্রায়াল দিয়ে তারপর খেললাম ওই জায়গায়। এই 3rd ডিভিশন খেলেই চিটাং যাই, এবং ওই সময় মামুনি গোল্ড কাপও হয়, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট টিমও খেলি। তারপরে নৌজান ক্লাবে খেলে আসার পরেই পেপারে দিল একদিন, এবং নারায়ণগঞ্জেও আমাদের জানাইলো যে আন্ডার-16 জাপান টিম যাবে। তখন অটো ফিস্টার কোচ এবং সহকারী কোচ ছিলেন চাঁদ ভাই। তো আমার 3rd ডিভিশন টিম থেকেও কল করে। তখন মিরপুর স্টেডিয়ামে আমাদের অসহযোগ আন্দোলন চলছিল, তখন আমাদের 200 জন প্লেয়ার এই অসহযোগ আন্দোলনের মাঝখানেও আমরা মিরপুর স্টেডিয়ামে জয়েন করি। তখন মেন গোলকিপার ছিল বিপ্লব এবং আমিনুর। তো মেন গোলকিপার ছিল বিপ্লব, আমিনুর ছিল সেকেন্ড গোলকিপার। তখন আমরা ট্রায়াল শুরু হয় আন্ডার-16। যখন আমি লাইনে দাঁড়াই, আমাদের মুন্সিগঞ্জের নজরুল ভাই প্লেয়ারদের নাম ঘোষণা করে। তো যাদের ঘোষণা মঞ্চে দাঁড়ানোর পর আমরা প্লেয়ার সিয়ারা দাঁড়াই। তো প্রথমবার বলে যে বিদ্যুৎ নারায়ণগঞ্জ আন্ডার-16। তো আবার বলছে যে বিদ্যুৎ মাতুয়াল উদয়ন সংসদ। তো নজরুল ভাই কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতেছে এই 2টা বিদ্যুৎ নাকি? পরে আমার দিকে তাকাইছে, আমি বলছি ভাই আমি বিদ্যুৎ। 2টা বিদ্যুৎ নাকি? আমি কিছু না ভাই, 2টা বিদ্যুৎ না, একটা বিদ্যুৎ, 2বার নাম আসছে। নারায়ণগঞ্জ আন্ডার-16 টিমের বিদ্যুৎ আর মাতুয়াইল উদয়ন সংসদ বিদ্যুৎ, 2 জন বিদ্যুৎ একই, আজমল হোসেন বিদ্যুৎ। তো আমরা ট্রায়াল দিলাম, ট্রায়ালে টিকলাম, জাপান গেলাম আন্ডার-16 খেলতে। তখন লিটন ভাই ক্যাপ্টেন ছিল, ভাইস ক্যাপ্টেন ছিল কিংসুক, মেন গোলকিপার ছিল কিংসুক চাকমা, রাঙ্গামাটির, হ্যাঁ আমাদের বন্ধুই। পরবর্তী সময় মুক্তিযুদ্ধ খেলছে, এখন তো অনেক মোটা হয়ে গেছে। তখন আমিনুরকে একটা খুব আমার ওই সময়ে আমিনুরের একটা কথা আমার খুব মনে পড়ে, যে যখন আমিনুর টিকলো তখন ওরে জিজ্ঞেস করছিল যে আমিনুর তুমি তো টিকছো, তো তোমার তো সামনে এসএসসি পরীক্ষা, তুমি কি এসএসসি পরীক্ষা দিবা নাকি জাপান যাবে? কয় আমি তো এসএসসি পরীক্ষা আবার দিতে পারবো, কিন্তু জাপান তো আর আমি যেতে পারবো না, সো আমি পরীক্ষাটা স্কিপ করবো, আমি জাপান যাব। এই কথাটা এখনো মনে পড়ে। তারপর আন্ডার-16 খেলার ঠিক যাওয়ার আগে আমি আরামবাগে প্রিমিয়ার ডিভিশন খেলার জন্য আমন্ত্রণ পাই। ফারুক ভাই, আমাদের দুজনই মৃত ওয়াজেদ গাজী ভাই এবং ফারুক ভাই দুজনই আমাদের ক্রীড়াপল্লীতে গিয়ে আমারে কনফার্ম করে যে তুমি জাপান থেকে আইসা তুমি আন্ডার-16 টিমের থেকে আসার পরেই তুমি আরামবাগে জয়েন করবা। তো আমার আগে থেকে পাইনিয়ার 3rd ডিভিশন খেলার পর থেকে ওনারা আমার সিলেক্ট করছে, এবং ঠিক যাওয়ার আগে আমাকে ডলারও দিছে যে তুমি ওই জায়গায় গিয়ে কেনাকাটা করবা। আমি আরামবাগ থেকে, জি আরামবাগ থেকে যাওয়ার আগে আরামবাগ আমারে কনফার্ম করে
যে ডলারও দিছিল, আমার মনে আছে যে $100 না $200 দিছিল মবিন ভাই, ময়না ভাই, ফারুক ভাই, ছোট ফারুক ভাই, গাজী উস্তাদ। এই ওটা কি আপনি ছিল প্রথম মানে প্রিমিয়ার লিগে প্রথম বলছে যে তুমি আমাদের জাপান থেকে আইসা তুমি আমাদের সরাসরি আমাদের ক্লাবে জয়েন করার জন্য। তো আমরা তো তখন মহা খুশি যে থার্ড ডিভিশনের প্লেয়ার একটা প্রিমিয়ার ডিভিশন খেলবে, তাও আবার আরামবাগ তখন জায়ান্ট কিলার টিম এবং নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম প্লেয়ারই আরামবাগে খেলতো। তো সেই হিসাবে আমি মনে মনে খুশি। এর আগে আমি থার্ড ডিভিশন খেলার সময় আমারে ফারুক ভাই নিয়ে আরামবাগ ক্লাবে নিয়ে 2000 টাকা দিছে, দিয়া বলছে যে তুমি বাসায় নিয়ে সবার মিষ্টি খাওয়া, তুমি এই আরামবাগে খেলবা প্রিমিয়ার ডিভিশন। তখনও কিন্তু আপনার এই জাপান যে যাব এটা কখনো ওই সময় ঠিক হয় নাই। ঠিক হওয়ার আগেই আরামবাগ আমার কনফার্ম করেছে। যখন আমি আন্ডার-16 জাপান যাওয়ার পূর্ব মুহূর্তে যখন কনফার্ম হইলাম যে জাপান যাব, আমাদের 18 জন প্লেয়ার আর 4 জন কর্মকর্তা, অটোফিস্টার, কোচ, তখন ঠিক আগের দিন সন্ধ্যার সময় ওনারা হাজির হলো, বললো যে আগে তো তোমারে বলছি শুধু মিষ্টি খাওয়ার জন্য টাকা দিছি, এই ডলারটা দিলাম, তুমি কেনাকাটা করবা, কিন্তু তুমি আইসা আরামবাগে জয়েন করবা। তা আমি তো আল্লাহর রহমতে মহা খুশি। আগেই বাসায় মিষ্টি খাওয়াইছি সবাই খুশি যে আরামবাগে খেলবো। তো আমার কাছে তখন মানে স্বপ্ন মনে হইতো যে থার্ড ডিভিশন থেকে সরাসরি প্রিমিয়ার ডিভিশন, সেকেন্ড ডিভিশনও না, ফার্স্ট ডিভিশনও না, অন্য কোনো লিগ না। তো সেই হিসাবে আমি একটা মধ্যেই ছিলাম, জাপান থেকে আসার পরে ঘোরের মধ্যেই ছিলাম, আইসা আরামবাগে জয়েন করছি। তো আল্লাহর রহমতে 96, 97 2 বছর খেললাম এবং ফেডারেশন কাপ আপনার আর্টসাপ হইলাম। আমি একটা গোল করছিলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে, তখন সেমিফাইনাল খেলায় আবাহনী আর মোহামেডানের এক সাইডে সেমিফাইনাল, এক সাইড পাশে সেমিফাইনাল হলো মুক্তিযুদ্ধ এবং আরামবাগ 44 বছরের ইতিহাসে প্রথম আমরা সেমিফাইনাল খেলি এবং সেমিফাইনালে আমরা মুক্তিযোদ্ধাকে 3-0 গোলে হারাই, যেটা কিনা মানে ফেডারেশন কাপের অল ন্যাশনাল প্লেয়ারের এগেনস্টে 3-0 গোলে জিতা। মুক্তিযোদ্ধা বড় একটা জায়ান্ট টিম করে ফেললো, আবাহনী মোহামেডানের দুইটা টিমকে একদম পুরো পুলের বিপক্ষে গিয়ে টিমটা গোটা করে নিয়ে আসছিল। বাট ওইবার আমাদের ফেডারেশন কাপে আমাদের সাথে হারার পর ওই বছর চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা ক্লাব মানিক ভাইয়ের হাতে। তখন সব ন্যাশনাল টিম, আমিনুর, জুয়েল রানা, মাসুদ রানা, নকিব ভাই সবাই চলে গেছিল টিমটার মধ্যে মধ্যে। তো এই 96 আমার ফার্স্ট আরামবাগে জয়েন করা। তারপরে দীর্ঘ প্রায় 2017 সালে আমি রিটায়ার করি। এর মাঝে আমি আরামবাগে 2 বছর, আরামবাগে 96, 97, 2003 আবার খেলছি। মাঝখানে 2 বছর 99 আর ফরাসগঞ্জ 2000 সালে ক্যাপ্টেন। তারপর 2001-2 আমি আবাহনীতে খেলি। আবাহনী তো লিগ চ্যাম্পিয়ন। আপনার স্বপ্ন পূরণ হয়েছে আর কি আবাহনীতে, এটা মধ্যে। আচ্ছা, আমরা আরেকটু পেছনের দিকে যাই, যে আরামবাগে আপনার প্রথম ক্যারিয়ারের সম্মানীটার টোটাল সম্মানী কত ছিল? এখন তো সমস্যা নাই বলার জন্য। না, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে মানে আমি যখন, এখনো আমার একাডেমি আছে 2টা, বলতে গেলে 3টাই। মুন্না স্মৃতি সংসদ সবচেয়ে বড় প্রায়োরিটি হলো আমার বঙ্গবীর সংসদ, যেটা থেকে আমি আমার ফুটবল মূলত সিরাজদৌল্লা থেকে দিলীপ ভাই চলে যাওয়ার পরে আমি নদী এই পার থেকে ওপারে আইসা আমি দিলীপ ভাই বিদ্যুৎ চাচার কাছে জয়েন করি বঙ্গবীর সংসদ। এইটার বিষয়টা আমি আপনার সাথে সংযুক্ত করি। সেটা হলো বঙ্গবীর সংসদ বিদ্যুৎ চাচা যখন মারা যায়, ওনার ওই একাডেমিটা বোধ হয় আপনি এখন পরিচালনা করছেন, এটা বোধ হয় দায়িত্বটা আপনার আছে। বিদ্যুৎ চাচা সম্পর্কে একটা মানে সারা বাংলাদেশে একটা আলোচনা হয়, তখন যেহেতু এই 4 ফুট 10 ইঞ্চি ফুটবলটা হইতো, বিদ্যুৎ চাচাটাকে কোনো টেকনিক দিয়ে সবগুলি তার প্লেয়ারকে যে পছন্দ হইতো, যে প্লেয়ারগুলি আছে তার ইচ্ছা ছিল যে দীর্ঘদিন খেলতো, তাদেরকে কোনো একটা প্রশিক্ষণ দিয়ে তার 4 ফুট 10-এর মধ্যে রেখে দিত, এরকম একটা কথা শোনা যেত। আসলে এটা কতটা সত্য? আসলে অ্যাকচুয়ালি এটা সঠিক না এই কারণে আমিও কিন্তু চাচার কাছে দীর্ঘদিন খেলছি এবং চাচার, আমি কিন্তু ওটা বলতেছি না যে ওনার বোঝা কোনো কৌশল না, আমি খাটো করে না আমি বলি অ্যাকচুয়ালি 4 ফুট 10-এ যেই প্লেয়ার গুলা খেলতো, ওরা মানে বংশগতভাবেই সাইজটা এরকম ছিল এবং খুব ভালো খেলতো। আমি যখন 4 ফুট 10-এ খেলছি, একমাত্র বিদ্যুৎ চাচার টিমের মধ্যে আমি হঠাৎ করে লম্বা হয়ে গেছি। আমারও কিন্তু আমি যখন লাস্ট মাদারীপুরে 91 সালে যখন মাদারীপুর স্টেডিয়ামে আমার মাপতে নেয়, তখন আমি 1 ইঞ্চি বড় ছিলাম। অনেক চেষ্টা করছে বিদ্যুৎ চাচা আমারে এই মাপে ফেলানোর জন্য, কিন্তু আমার পেটে
এই ফিতা বাইন্দে দিছে, তারপরে উট বস করাইছে, যেটা বলে খাঁটি বাংলায় বোট নেওয়া, এগুলা করাইছে যাতে আমি মাপে পড়ি। অ্যাকচুয়ালি এটা তো না, আমি এর পরের বছরে আমি 5 ফুট 7 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে গেছি। তো এই আমাদের সাথে যারা খেলছে 4 ফুট 10-এ অনেক প্লেয়ার আছে এখনই শর্ট, এটা বংশগত, কেউ লম্বা হইলে কেউ কার আমি আটকে কিন্তু রাখতে পারে না। না, না, ওটা বলি না, এটা বলতো আসলে অনেকে এটা বলতো, অনেক হ্যাঁ, হ্যাঁ। হয়তো এটা বলতে পারে যে তখন কিন্তু বিদ্যুৎ চাচা একটা স্বর্ণযুগ ছিল, জি, জি, এবং জি। সব জায়গায় কিন্তু জি। 4 ফুট 10 মানে হলো বিদ্যুৎ নারায়ণগঞ্জ চাচা। জেলায় বলেন, হ্যাঁ সব বিদ্যুৎ জায়গায় চাচা। একটা বিদ্যুৎ চাচা, হয়তো এরকম হইতে পারে, এটা মেথির হিসাবে তার প্রতিদ্বন্দ্বী অন্যান্য কোচ হ্যাঁ, ওনারা হয়তো এরকম আমিও কিন্তু কাঁধে নিছি ওই মাপে পড়ার জন্য, আমিও কাঁধে নিছি। এর পরবর্তী টুর্নামেন্ট শরীয়তপুর খেলতে গেছি, সবাই মাপে পড়ছে, আমার দিবে না। চাচা বলছে যদি ও মাপে না পড়ে তাহলে আমি খেলবো না। তো আমার জোর করে অফিসিয়ালরা মাপে ফেলাইছে। বিশ্বাস করো আমি যেভাবে দাঁড়াইছি এবং প্রায় 20 মিনিট পর্যন্ত একজনের কাঁধেই নিয়েছিলাম। তো এখন আপনি সারাদিন যদি কেউ কাঁধে নিয়ে থাকে সে কি আর ছোট হবে? মানে এইটাই তো আমার মানে কোচরা, যেমন আমাদের মধ্যে প্লেয়ার ছিল নিজাম দাউদকান্দি, ও কিন্তু এখনো 4 ফুট 10, ওর মা অশট, ওর বাবা অশট, ওর বড় ভাই আবার লম্বা। তো এখন নিজামরে সবাই চেনেন, নিজাম বাড্ডায়ও খেলছে এবং অনেক পপুলার প্লেয়ার ও এই দাউদকান্দির। কিন্তু চাচা তো শর্ট বানায় নেয়, ও ন্যাচারালি ওর বংশগত ভাবে ও short। আপনি কিন্তু নিজেও কিন্তু বলতেছেন যে আপনাকে 4 ফুট 10 এর মধ্যে রাখার জন্য এই যে প্লেয়ার ছোট করে মানে একজন কাঁধে নিয়ে না, বসে ওই থাকা। মাপের সময় শুধু actually, জাস্ট মাপের সময়। মাপের সময় কিন্তু কখনো এটা করে নাই যে ট্রেনিং এর সময় যে তুই প্রত্যেকদিন 20টা করে একজনের কাঁধে নিয়ে দৌড়াবি যাতে তুই ছোট, এটা কখনো করায় না। এটা একটা ওই যে আমি যেটা বলি, হ্যাঁ, সেটাই। যেটা অন্যান্য হইতে পারে প্রতিপক্ষ অনেক। কোচেরা হয়তো তাদের সাথে পারবে না সেই জন্য এই করার জন্য। আচ্ছা, আমরা আপনার ইয়ের মধ্যে প্রিমিয়ার লিগের ক্যারিয়ারের দিকে যাচ্ছি। প্রিমিয়ার লিগের ক্যারিয়ার সম্পর্কে আরেকটু আমাদের একটু করার জন্য, তারপর প্রথমবার আপনি তো আবাড়িতে খেললেন, তারপর ফেনী সহকারে খেললেন, সর্বশেষ স্বাধীনতা খেলে চক্রতে না, খেলেন। মাঝখানে আমি 11 বছর মুক্তিযুদ্ধে খেলছি। মুক্তিযুদ্ধ এখন দীর্ঘদিন সময়, এটা আসলে নর্মালি একটা টিমে আপনি আবাড়িতে খেলছেন 2 বছর, তারপর আবার আরামবাগে ব্যাক করছি 2003 সালে। হ্যাঁ, এটা একটা প্রথম টিম, সেটা আবাহনী হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিখ্যাত ক্লাব দুইটার মধ্যে একটা ক্লাব, এবং মুক্তিযুদ্ধের 11 বছর। এই 3টা ক্লাবের মধ্যে কোন ক্লাবটার ক্যারিয়ারকে আপনাকে আগায় রাখবেন? অ্যাকচুয়ালি অল্প সময়ের জন্য আমি আবহাওয়াতে ছিলাম, কিন্তু একটা প্লেয়ার সাকসেস হইতে গেলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে আপনি যেটা বললেন যে আপনি ফ্রি ভাবে বলেন যে আরামবাগে কত পাইছেন, আবহাওয়াতে আমি যা পাইছি 2 বছরই কিংবা 1 বছরই, কিন্তু মুক্তিযোদ্ধা ক্লাবের থেকে যেটা পাইছি এটা আমার মানে ফুটবল কেরিয়ার সাকসেস এবং ইস্টাবলিশ যেটা বলেন যে ফুটবল খেলা উপার্জন, এটা আমি সবই পাইছি মুক্তিযোদ্ধা ক্লাব থেকে দীর্ঘ 11 বছর খেলার কারণ। মানে 3টে ক্লাবের ক্যারিয়ার যদি হয় তাহলে মানে মুক্তিযুদ্ধকে আপনি আগায় রাখবেন, কারণ টাকাও বেশি পাইছি, খেলছিও বেশি দিন। আর ওই সময় মুক্তিযোদ্ধা ছিল আপনার এখন যেমন বসুন্ধরা, সব ফ্যাসিলিটিস সবকিছু সবাই সমীহ করতো, মুক্তিযোদ্ধার জার্সি পেন, মুক্তিযোদ্ধার এনভায়রনমেন্ট সবকিছু দেখে ম্যানেজমেন্ট, তখন মানে যেটা কমিটমেন্ট করতো, টাকা কত কন্ট্রাক্ট, তখন আমাদের হাইস্ট কন্ট্রাক্ট ছিল 16 লাখ 17 লাখ টাকা, আমিও 12 লাখ 13 লাখ টাকা পর্যন্ত হাইস্ট পাইছি, 8 লাখ 10 লাখ টাকা নর্মালি ছিল। আচ্ছা, আপনি কি ওই যে মুন্না ভাইয়ের পথ অনুসরণ করছেন আবাহনীতে যাওয়ার জন্য? যে মুন্না ভাই কিন্তু ওই সময় আমরা যেটা জানি এবং মিডিয়াতে যেটা আসছিল সেটা হলো মুন্না ভাই ব্রাদার্স থেকে তাকে 22 লাখ টাকার অফার করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সে 18 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা কম, মানে ওই সময় তো 90 দশকের টাকা 1 লাখ টাকা অনেক টাকা, 4 কোটি টাকা সমান। এরকম ছাড় দিয়ে কিন্তু উনি ক্লাবের থেকে গেছিল। আপনি কি আবাহনী থেকে ওই কারণেই গেছিলেন, টাকার চেয়ে সম্মানটা বড় হিসাবে? না, অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আবাহনীর প্রতি একটা দুর্বলতা ছিল। মাঝখানে আমি বলিনি, আমার স্পন্সর করতো কামাল স্পোর্টস, কামাল ভাই, উনি আবাহনীর একজন ভক্ত ছিল, আবাহনীর অনেক পছন্দ করতো। উনি আমার জার্সি প্যান্ট সব দিলেই বলতো যে আবাহনী কালার দিত। তো আমি তখন মানে সবচেয়ে বড় কথা হলো মুন্না ভাই, যে আমাদের বাসা থেকে বের হইলে মুন্না ভাইরে দেখতাম, এবং তখন তো ফুটবলের আলোড়নের সবকিছু ছিল ফোকাস আবাহনী মাওয়ারের। তো সব প্লেয়ারই স্বপ্ন থাকে যাতে আবাহনীতে খেলার জন্য। আবাহনীতে মুন্না ভাই বলার পরে প্রথম 2000 সালে বলার পরে আমি রাজি হইনি, কিন্তু 2001 সালে আর না গিয়ে পারিনি। তখন নজরুল ভাই ক্যাপ্টেন ছিল, আরমান ভাই ছিল মেন ক্যাপ্টেন, এবং তখন টিমও ভালো ছিল, কাঞ্চন, তারপরে আমাদের গোলকিপার আপেল, নজরুল, সুজন, তানবীর ছিল আমার বন্ধু, তানবীর, আসাদ। মাঝখানে আমি রাইট উইং খেলছি আর আবাহনীতে,
আমি অ্যাকচুয়ালি খেলি আমি মিডল মিডফিল্ড, কিন্তু আবাহনীতে গিয়ে মিডল মিডফিল্ডের বিদেশি এবং লোকাল প্লেয়ার যে অবস্থা আমি খেলতে পারবো না, তো আমার পজিশন চেঞ্জ করে আমি রাইট উইং খেলছি। এবং আমি যতদূর দেখছি আবাহনীতে যে ফার্স্ট টু লাস্ট কোনো প্লেয়ারে কন্টিনিউ করতে পারেনি, কিন্তু আমি আবাহনীতে খেলছি লিগের অলমোস্ট ইনজুরি ছাড়া ফুল লিগ আমি খেলছি। একটা ম্যাচে শুধু তখন একটা প্লেয়ার নতুন খেলাইতে হইতো, হ্যাঁ তখন মলয়রে আমার জায়গায় খেলাইছে একদিন শুধু। কোচ ইউরি ছিল যে মস্কো স্পার্তাকে খেলছে, 82 এ ওয়ার্ল্ড কাপ খেলছে রাশিয়ার। হ্যাঁ। ইউরি মানে ওকে ওর নাম বলতে পারতো না, জার্সি নাম্বার বলতো আদিন দুয়া চিতিরে পিয়েত, তো এইভাবে বলতো। তো আমি ফার্স্ট টু লাস্ট লিগ খেলছি, আল্লাহর রহমতে কোনো ইনজুরি হয় নাই। এবং মুন্না ভাই পছন্দ করে আমার একটা জার্সি দিছে, সেটা হলো 15, এটা মামুন জোয়ারদার ভাইয়ের নাম্বার ছিল, কইছে ও রাইট উইং খেলতো। তখন দুইটা আমরা তো সত্যিকার অর্থে আমরা সেন্স কি বলে এটারে বুদ্ধি খাটাইতাম যে কোন পজিশনে খেললে আমি খেলতে পারবো। তো মুন্না ভাই আমার বলছে সব প্লেয়ারদের এক এক করে ডাকাইছে যে বোর্ড রুমে যে তুমি টিম করো। তা আমার মুন্না ভাই বলছে তুমি টিম করো, সবার ক্ষেত্রে বলছে টিম করো। তো আমার বলছে যখন আমি বলছি আমি কেন টিম করবো, আপনি হলো ম্যানেজার, আপনি টিম করো। কয় না, তোমার দৃষ্টিতে তুমি একটা স্টার্টিং 11 করো। তো সব প্লেয়ারের নাম লেখার পরে আমি রাইট উইং এ কোনো প্লেয়ার নাই, ওই জায়গায় আমি কারোর দেই নাই, শুধু 10 জন দিছি। লেফট সাইডে তানবীর, মাঝখানে ইকবাল ভাই আর আরমান ভাই, স্ট্রাইকার কাঞ্চন আর কোলিভান্স, গোলকিপার আপেল, রাইট ব্যাক টিটু, লেফট ব্যাক পার্থদা, মাঝখানে কাঞ্চন টিটু নজরুল আর সুজন। এই হলো আমাদের স্টেমিন। এখন বলতেছে যে রাইট সাইডে খেলবো কে, পরে আমি বলছি যে তুমি কোন পজিশনে খেলো, আমি তো ভাই সেন্টার মিডফিল্ড খেলি, আমি তো রাইট উইং লেফট উইং। তুমি তো আরামবাগে লেফট উইংও খেলছো, আমি ভাই আমি সব সাইডে খেলতে পারি, তুমি কি রাইট উইং খেলতে পারবো না, আমি হ্যাঁ পারবো। এই যে আমি স্টার্ট করলাম, ওই জায়গায় আমার নাম লিখলাম, এই স্টার্ট এই শুরু এবং লাস্ট পর্যন্ত আমি খেলছি। ক্যারিয়ারের শেষটা পর্যন্ত আপনি রাইট মানে লিগের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা ম্যাচে শুধু আমার জায়গায় মলয়কে নামাইছিল, 8 না 10 মিনিট পরে আবার ওরে বসাই দিয়ে আমার নামাইছে। এইটাই হইলো শুধু আমার চেঞ্জিং, কোনো ব্যথাও পাই নাই, কোনো ইনজুরি নেই, এবং আমার জায়গায় কোনো সাবস্টিটিউট প্লেয়ারও ছিল না। এই আবাহনীর ক্যারিয়ারের সময় জি ইয়ের মধ্যে। আচ্ছা, আমরা আরেকটু যাই, এবার আপনার ন্যাশনাল ক্যারিয়ারটা জানতে চাই। আপনার যদি সংক্ষিপ্ত ক্যারিয়ার যদিও মূল ন্যাশনাল টিমে, কিন্তু আপনি তো বয়সভিত্তিক দল থেকে সেই শুরু থেকে চলে আসছিলেন ইয়ের মধ্যে। আমরা মূল ন্যাশনাল টিমে যখন আপনাকে ন্যাশনাল টিমের কল করা হয়, আপনাকে কলটা কে করেছিল এবং আপনার সেই অনুভূতিটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আমাদের মূল ন্যাশনাল টিমে না, আমার ফার্স্ট শুরু হলো আন্ডার 16, যেটা আমি বলছি জানতে চাচ্ছিলাম যে সিনিয়র ন্যাশনাল, যেটা সবার ফোকাস কিন্তু মূলত বাংলাদেশের সবার এবং আপনারও দৃষ্টি কিন্তু ন্যাশনাল টিমের দিকেই থাকে। আমি যদি ওইটাই তো সব বাংলাদেশের একটা প্লেয়ারের সবচেয়ে প্রত্যাশাটা থাকে ওই জায়গায়। আপনি ইউথ টিমে খেললে ফ্ল্যাগ পাচ্ছেন এবং আপনি মূল ন্যাশনাল টিমে থাকেন, কিন্তু মূল সবার কিন্তু ফোকাসটা কিন্তু ওই জায়গায় মূল ন্যাশনাল টিমে থাকে। এর মধ্যে ধন্যবাদ। ফোনটা কোত্থেকে পাইছিলেন আপনি? অ্যাকচুয়ালি তখন তো আমাদের মানে মোবাইল অতটা আমরা ইউজ করতাম না, কিন্তু তারপরেও মোবাইল ছিল। অ্যাকচুয়ালি মোবাইলে না, আমাদের ন্যাশনাল টিম থেকেই খবর পাঠিয়েছে ক্লাবে যে কে ন্যাশনাল টিমে। তখন আমি মুক্তিযোদ্ধায় খেলতাম, আমাদের মুক্তিযোদ্ধায় প্রায় 7-8 জন প্লেয়ারে আমরা ন্যাশনাল টিমে ছিলাম। তখন আমাদের লিগ চলাকালীন সময়েই তখন কোচ ছিল আমাদের গোলাম সারোয়ার টিপু ভাই, ম্যানেজার ছিলেন কানন ভাই। তো আমাদের তখন মিরপুর স্টেডিয়ামে আমাদের ম্যাচ চলাকালীন সময়ে অফ ডে থাকতো প্র্যাকটিসের। ওই বাছাই পর্বে যখন সব ক্লাবের থেকে প্লেয়ার বাছাই করছে যে এতজন প্লেয়ার ওই ক্লাবের, তখন ফেডারেশনের লিস্ট পাঠানোর পর আমাদের ক্লাবে চিঠি পাঠাইছে যে আপনাদের ক্লাবের এই 7 জন 8 জন 10 জন প্লেয়ার ন্যাশনাল টিম আছে, সামনে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্ব, যেটা 226 ওয়ার্ল্ড কাপ জার্মানিতে হয়েছে 2004-05 সালে। আমরা কোয়ালিফাই রাউন্ড খেলবো তাজিকিস্তানের সাথে। ফার্স্ট খেলা ঈদের দিন পড়ে গেছে মিরপুর স্টেডিয়ামে। তো আমার কল করছে ফেডারেশন থেকে এবং আমাদের ক্লাবের অফিসিয়ালরা জানাইছে যে আমাদের ক্লাবের 7 জন 8 জন তখন চান্স পেয়েছিল। তো তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আপনাকে কে জানাইছে, মানে বলছে কি বিষয়টা যে তোমার বিদ্যুৎ তুমি ন্যাশনাল টিমের কল পাইছো? আমাদের প্রথম জানাইছে মানিক ভাই জানতে পারছে, আমাদের চিঠি পাঠাইছিল আমাদের মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে চিঠি পাঠাইছে, ওই থেকে জানাইছে যে আমাদের মুক্তিযোদ্ধা ক্লাবের 7 জন 8 জন প্লেয়ার ন্যাশনাল টিমে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য সুযোগ পেয়েছে। তখন আপনার অনুভূতি কেমন ছিল? মানে আপনি কি এই সময়টার জন্য কি প্রস্তুত ছিলেন?
সত্যিকার অর্থে তখন এর আগেই জানাজানি কিংবা কথাবার্তা হয়েছিল যে আমার মূল ন্যাশনাল টিমে কল করবে, কারণ ওই সময় ফেডারেশন কাপের ঠিক আগেই কিন্তু আমাদের প্রস্তুতি নেওয়ার কথা, এবং যেই ক্লাবগুলার খেলা থাকে ওই ক্লাবগুলার প্র্যাকটিস প্লেয়াররা ক্যাম্পে চলে যায় আর বাকি প্লেয়ারগুলা মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করে। তো আমার মনে আছে যে ফেডারেশন কাপের সেমিফাইনাল খেলায় আমি শেখ রাসেলের বিপক্ষে একটা গোল করি, প্রায় হাসান মামুনের পাশ থেকে প্রায় 30 গজ দূর থেকে। তখন শেখ রাসেলের গোলকিপার ছিল নিজাম মজুমদার, আর শেখ রাসেল খুব ভালো টিম ছিল, সেমিফাইনাল যেহেতু তো ভালো টিম হইবে। তো মিরপুর স্টেডিয়ামে আমি একটা গোল করি। এর পরের দিনেই যখন আমাদের তখন বাছাইকৃত প্লেয়ার ছিল, পুরো টিম ঘোষণাও করে নাই যে 20 জন স্কোয়াড কিংবা 18 জন স্কোয়াড, 35 জনের স্কোয়াড করা হয়। হ্যাঁ, ওই সময় আমি টিমে ছিলাম। তো এর পরের দিন আমাদের রেস্ট ডে ছিল, তখন আমরা সব ন্যাশনাল প্লেয়ার যখন মিরপুর স্টেডিয়ামে জয়েন করি, তখন গোলাম সারোয়ার টিপু ভাই জিজ্ঞেস করতেছিল যে গতকাল গোল করছে কে, মুক্তিযোদ্ধার। তো তখন বললো যে মনি বলছে যে বিদ্যুৎ গোল করছে। বিদ্যুৎ তো সবসময় প্র্যাকটিসে উপর দিয়ে বল মারে, কালকে কিভাবে গোল করলো। তো তখনই আর কি মানে এই কথাবার্তা চলতেছিল যে আমি মূল টিমেও চান্স পাওয়ার মতো মানে একটা খেলা খেলছি কিংবা নিজের কাছে একটা ই লাগতো, কারণ তখন মনি, কাঞ্চন, তারপরে আমাদের অন্যান্য প্লেয়াররা ছিল ওই টিমের সাথে। তো সেই হিসেবে আমরা 7 জন 8 জন একসাথেই কল পাইলাম, আমিনুর ছিল ওটা ইয়ের মধ্যে। আচ্ছা, আমরা একটু আরেকটা বিষয়ে যাই, সেটা হলো ন্যাশনাল টিমের প্রথম ম্যাচ খেললেন, ওই অনুভূতিটা কেমন যখন আপনাকে বললো একাদশে থাকতেছেন বা আপনার এই মূল স্কোয়াডে? কারণ 20 জনের টিম থাকলেও ম্যাচের সময় আরেকটা কিন্তু স্কোয়াড দেওয়া হয় যে আজকে ওই খেলবেন। এটা আপনার কোচ ছিল গোলাম সারোয়ার টিপু ভাই। ওই ম্যাচটার মধ্যে যে আপনার ডাকলো বিদ্যুৎ, আপনি ভাবছিলেন যে এই ম্যাচটার মধ্যে আপনাকে রাখবে? না, অ্যাকচুয়ালি এই ম্যাচে আমি থাকবো এটা মানে এটা কল্পনা অতীত ছিল আমার, কারণ আমি যেই পজিশনে খেলতাম তখন সেন্ট্রাল মিডফিল্ড। তখন আমাদের ওই তাজিকিস্তান টিমের সাথে কিভাবে খেলতে হবে আমাদের বলা হয়েছিল যে 5-3-2 কিংবা 3-5-2 এই ধরনের ফরমেশনে খেলতে হবে, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা তো মুসলমান কান্ট্রি। ওই দিনটা ছিল এমন যে ঈদের দিন খেলা পড়ে গেছে, কারণ এএফসি যখন এটা নির্ধারণ করে কিংবা ফিফা যখন নির্ধারণ করে, ওরা তো আর ঠিক করে না, ওরা তো মুসলমানের কোন কোন ধর্মীয় অনুষ্ঠান কবে ধর্মীয় দিন ওরা জানে না। তো সেহেতু ঈদের দিনই খেলা পড়ে গেছে। তখন আমরা পূর্ববাণী হোটেলে ছিলাম, পূর্ববাণী হোটেলে আমরা ঈদের দিন জামাতও পড়ছি বাইতুল মোকাররম মসজিদে, সবাই একসাথে এসে নামাজ পড়া হাইটেই গেছি, হাইটেই আসছি, কারণ অনেক কাছে পূর্ববাণী হোটেল আর বাইতুল মোকাররম। তো আমরা নামাজ পড়ার সকালবেলায় টিম ঘোষণা করছে, তো আল্লাহর কাছে ঈদে জামাত পড়েই দোয়া চাইছি যে না, কারণ আমার যে পজিশনে প্লেয়ার ছিল আরিফ খান জয় ভাই এবং মতিউর মুন্না প্লাস আরমান মিয়া, তো এই জায়গায় 4 জন ছিলাম আমরা মিডল সেন্ট্রাল মিডফিল্ড। মনোয়ার ছিল, এই 4 জনের থেকে তো 3 জন খেলবে। পরে আমি দেখলাম যে মতিউর মুন্নারে দিল লেফট ব্যাক, আর আরমান ভাই আমারে আর মনোয়ারে দিল সেন্ট্রাল মিডফিল্ড। জয় ভাইরে বাদ দিয়ে আমাদের 2 জন ইয়াংস্টার মনোয়ার কিংবা আমাকে চয়েস করবে এটা আমাদের মাথায় ছিল না, হয়তো আমাদের পারফরমেন্সের কারণে কোচ আমাদের চয়েস করছে। তো ধন্যবাদ জানাইছি আল্লাহকে যে আমাকে স্টার্টিং 11-এ দিয়েছেন ওটার ইয়ের জন্য। আচ্ছা, আমরা আরেকটু করে যাই, সেটা হলো ওই যে আমরা আর একটু পেছনের দিকে যাই, সেটা হলো আপনার আবার বিদ্যুৎ চাচার প্রসঙ্গ যায়। বিদ্যুৎ চাচার একটা বাংলাদেশের নারায়ণগঞ্জের যে নারী টিম ফুটবল টিমটা ছিল, সেই টিমটা বোধ হয় উনি মারা যাওয়ার পরে ওনার একটা মেয়ে বোধ ফুটবল খেলতে সুখী নাম, পরবর্তীতে এটার ইয়ের মধ্যে নারী দলের ওই অবস্থা টিমটাকে টিকায় রাখছেন বোধ হয় আপনি। এই টিমটা সম্পর্কে বলেন। অ্যাকচুয়ালি এই চাচা মারা যাওয়ার পর বঙ্গবীর সংসদ, চাচার হাতের যেই বঙ্গবীর সংসদ, এটা আমরা বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি নামে রূপান্তর করি। কারণ আপনি শুনলে খুশি হবেন যে আমাদের বঙ্গবীর সংসদ এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় আমরা 2 স্টার একাডেমি স্বীকৃতি পেয়েছেন। 14টা 2 স্টারের মধ্যে আমরা প্রথম বঙ্গবীর সংসদ, এবং নামটাও আমাদের প্রথম। তো আমি অ্যাকচুয়ালি বঙ্গবীর ধরে রাখছি, আর
মূলত চাচাই মারা যাওয়ার পর আমাদের প্রিয় বড় ভাই আরামবাগে যিনি খেলতেন আজমত ভাই, আরামবাগের ক্যাপ্টেনও ছিলেন হ্যাঁ, হ্যাঁ। 85-এ, আজমতুল্লাহ খন্দকার, উনি প্রমিলা ক্লাব ধরছেন। চাচাই মারা যাওয়ার পর আমি সেক্রেটারি হিসেবে ছিলেন, উনি সভাপতি হিসেবে ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি এখনো সেক্রেটারি আছি পদে। পুতুল, আগে পুতুল খন্দকার চাচারি ভাতিজি, ও এখন সভাপতি পদে আছে, আমি সেক্রেটারি পদে আছি। তো আমরা আর কি ট্রেনিং করাই ধরে রাখছি বলতে পারেন, সব কিছু অর্গানাইজ করি। আমাদের ডাক্তার সেলিনা হায়াত আইভি আমাদের প্রমিলার জন্য মাসে হ্যাঁ, 5,000 টাকা একটা অনুদান দেন, সেই টাকা দিয়ে আমাদের এই প্রমিলা নারী ফুটবল এখনো পরিচালনা 2004 সাল থেকে চাচাই মারা যাওয়ার পর এখনো চলছে। চলুক, আমরা চাই, দোয়া করে প্রত্যাশা করি যে আমরা অন্যদের কাছ থেকেও আরেকটু করি। আপনারা চাইলে নারায়ণগঞ্জের এই একাডেমিটাকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করতে পারেন। আমরা আরেকটা বিষয় এটাই করি যে আপনি একটা কথা বলছেন যে আপনি বড় দলের মোহ ত্যাগ করে নিয়মিত খেলার জন্য মধ্যমানের টিমে খেলছেন। আপনি কি মনে করেন যে এখনকার যে প্লেয়াররা আছে, অনেক একদম শাখাউত হোসেন রনি ছিলেন, তারপর ইমন মাহমুদ বাবু, এরা কিন্তু বড় মানে খুব ভালো প্লেয়ার ছিলেন। তারপর ওনারা বড় বড় টিমগুলিতে যাচ্ছেন। যেমন নারায়ণগঞ্জে একটা সোহেল রানা ছিলেন স্ট্রাইকার, সে ফরাজগঞ্জে ছিল। শেখ জামাল, শেখ রাসেল, আবানি 3টা টিমের সাথে বিরুদ্ধে গোল করার পর পরবর্তীতে তাকে শেখ জামালে খেলেন এবং গিয়ে ওইখানে সাইড লাইনে যে বসেছিলেন বড় বড় স্টারদের ভিড়ে যায়। শাখাউত রনি সেম, সে শেখ রাসেলে গিয়ে শেখ জামালে গিয়ে বসে টাকা নিয়ে এসেছেন, কিন্তু খেলার সুযোগ পায় নাই। প্লেয়ারদের কি এটা কি ভুল বলেন, ভুল সিদ্ধান্ত নেন কি, ভুল সিদ্ধান্ত মনে হয় কিনা আপনার? কারণ টাকাটা তাদের যখন বড় নিয়ে তারা খেলার চেয়ে যখন টাইম পাবে কিনা, যখন এখন বসুন্ধরায় অনেক প্লেয়ার যাচ্ছে গিয়ে বসে থাকে, কিন্তু তারা মাস শেষে তার একটা বছর শেষে একটা বড় টাকা অ্যামাউন্ট পাচ্ছে, পর 2 বছর থাকার পর 3য় বছর পরে তারা খেলতে পারছে না। এটা কি আপনার প্লেয়ারদেরকে ভুল ডিসিশন মনে করেন কিনা? অ্যাকচুয়ালি এই জায়গায় দুইটা বিষয়, একটা হইলো যে আমি গিয়ে খেলতে পারবো কিনা, হ্যাঁ, আবার আরেকটা বিষয় হলো আমি টাকা নিলাম কিন্তু গিয়ে খেলতে পারলাম না। খেলতে না পারার হলো নিজের পারফরমেন্স। হ্যাঁ, আর আমি গিয়া খেলা জায়গা করে নেওয়া, টাকাও পাবো, খেলবো, এর বিষয় হলো দুইটা। আরেকটা বিষয় হলো যে আমার পজিশনে কোন প্লেয়ার আছে, কারা আছে, এইটা একটা প্লেয়ারের সবচেয়ে বড় ডিসিশন। যেমন আমি যখন আবাহনী ক্লাবে প্রথম অফার পাইলাম 99-এ, তখন ওই বছর লিগ হয় নাই, 98-এ লিগ হয় নাই। 99-এ আমি যখন ফরাজগঞ্জে গেলাম, তখন আমার মুন্না ভাই বলছে যে বিদ্যুৎ তুমি আবাহনীতে খেলো, জাকিরে তোমার সাথে যোগাযোগ করো। জাকির ভাই তখন আবাহনী টিমের ক্যাপ্টেন ছিল প্লাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মতো। তা আমি বললাম যে, তখন আমি সত্যিকার অর্থে আমরা নারায়ণগঞ্জের ঢাকার ফুটবলের সাথে কিন্তু খুব ভালো রিলেটেড এই কারণে নারায়ণগঞ্জ হলো সবচেয়ে ঢাকার সবচেয়ে কাছের ডিস্ট্রিক্ট। তো ঢাকা নারায়ণগঞ্জ কিন্তু 84-এর পরে ডিভাইডেড হয়েছে। তো আমরা নারায়ণগঞ্জের মানুষরা ঢাকার লিগে সব প্লেয়ারই খেলে, তা আমরা জানি যে কে কোন টিমে কোন প্লেয়ার খেলতেছে। এখন আমি ওই সময়ে জানি যে জাকির ভাই খেলে, ইকবাল ভাই খেলে, জুকব খেলে, তারপর আবার নাইজেরিয়ান প্লেয়ার একটা আসে। তা আমার তো জুকবের মতন প্লেয়ার যে জায়গায় আছে, আমি তো ওই জায়গায় খেলতে পারবো না। তো এই ডিসিশনটা তো আমার নিতে হইব। মুন্না ভাই কিন্তু ঠিকই বলছে, মুন্না ভাই চিন্তা করছে যে তুমি আবাহনীতে আসো, খেলো, হ্যাঁ খেলো, খেলতে পারলে টাকা। তা আমার তো দুইটা জিনিস খেলতে হবে, চিন্তা করতে হবে। একটা হলো আমি খেলতে পারবো কিনা, দ্বিতীয় নম্বর হলো টাকা পাবো কিনা। তা আমি যদি সেম টাকা কিংবা এর চেয়ে বেশি পাই মিডিয়াকার টিমে, তাহলে আমি কেন বড় টিমে যাবো গিয়া সাইড লাইনে বসে থাকবো? দুইটা জিনিস চিন্তা করতে হয়। এর মধ্যে অনেক প্লেয়ার আছে এই ডিসিশনটা নিতে পারে না। এখন তার মানে যে প্লেয়ারদেরকে আরো সচেতন ভাবে ডিসিশনটা নিতে হবে। তুমি খেলাও, তুমি আগে খেলাও। আর ওই সময় আমি তো ইয়াং ছিলাম, 2099 মানে আরো প্রায় 24-25 বছর আগে। ওই সময় আমি ইয়াং ছিলাম। আমি ডিসিশন নেওয়ার আগে নিজেই চিন্তা করছি যে আমি ওই জায়গায় গিয়ে খেলতে পারবো কিনা, এত বড় টিম। 2000 সালে ফরাজগঞ্জের ক্যাপ্টেন ছিলাম। 2001 গিয়ে যখন ফার্স্ট আবাহনী টিম ঘুষাইতেছে, তখন মুন্না ভাই যখন বললো, তখন আমি চিন্তা করছি যে এই পজিশনে কে আছে। তারপরে গিয়ে আবার আমি আমার পজিশনে চেঞ্জ করছি, আমি রাইট উইং খেলছি যাতে আমি খেলতে পারি। আমার ওই সময় প্রায়োরিটি টাকা ছিল না, খেলতে হবে আমার টাকা। মুন্না ভাইয়ের আরেকটা কথা আমার এখনো কানে বাজে, মুন্না ভাই বলতো যে তুমি তোমার খেলার পিছনে দৌড়াও, টাকার পিছনে না। যখন তুমি খেলার পিছনে দৌড়বা, ভালো খেলবা, টাকা তোমার পিছনে দৌড়াবে।
কিন্তু এখন এটা উল্টা, প্লেয়ার আগে টাকার পিছনে দৌড়ায়, খেলার পারফরমেন্সের পিছনে দৌড়ায় না। তা আমাদের ফোকাস হওয়া উচিত যে না, আমি কত ভালো খেলতে পারি, কত বেশি পরিশ্রম করতে পারি, কত বেশি আমার পারফরমেন্স উপরে নিতে পারি, তাহলে আমার পিছনে সবাই দৌড়াবে। এইবার আমরা খেলোয়াড়ি জীবনের শেষে আপনি ওই শেষ মৌসুম ছিল 2017-18 সালে কোচ কাম প্লেয়ার হিসেবে স্বাধীনতা ক্রীড়া চক্রকে আপনি নিজে মাঠে খেলেছেন, মাঠের বাইরে থেকেও খেলে গিয়েছেন স্বাধীনতা ক্রীড়া চক্রে। আপনার কোচিং কেরিয়ার শুরু হয়েছে ওই জায়গা থেকে, এবং এখন তো মোটামুটি বাংলাদেশের ফুটসাল টিমের বাংলাদেশের প্রথম ফুটসাল কোচ হিসাবেও ইরানি কোচের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন। আপনার কোচিং কেরিয়ার সম্পর্কে আমরা একটু জানতে চাই, এবং এটার পরে আমরা দ্বিতীয় ধাপে জানতে চাইবো আপনার ভুটান লিগে বাংলাদেশের প্রথম কোচ হিসাবে বাংলাদেশ দেশের বাইরের কোনো ক্লাবকে কোচিং করিয়েছেন। এই দুইটার আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করার জন্য। অ্যাকচুয়ালি যারা আমরা ফুটবল শুরু করতে খেলে, চাই আপনার স্বাধীনতা ক্রীড়া চক্র। স্বাধীনতা ক্রীড়া সরে যারা ফুটবল খেলে, ফুটবল যারা অনেক দিন ফুটবলের সাথে সম্পৃক্ত থাকে, ফুটবল ছাড়ার পরেও ফুটবলের সাথেই থাকে, ম্যাক্সিমাম প্রায় 85-90% মানুষই ফুটবল দীর্ঘদিন খেলার পর ফুটবলের সাথেই সম্পৃক্ত থাকে। তো আমি তখন থেকেই 2017 সালে যখন একটা সুযোগ পাইলাম যে এএফসি কোচিং লাইসেন্স করায়, তখন আমি মানে কোচিং করার জন্য ফুটবল ফেডারেশনকে চিঠি দিই যে আমি সি লাইসেন্স করব। বাই দিস টাইম কোর্স করার পরই, সার্টিফিকেট পাওয়ার পরপরই আমি আবার একটা খেলার অফার পাই শেষ সময়ে। আমার নারায়ণগঞ্জের আমাদের প্রিয় শহীদ হোসেন স্বপন ভাই আমার রিকোয়েস্ট করে যে তুই এই বছরটা খেলা, তারপরে তুই রিটায়ার, তুই তো রিটায়ার করছ না, তুই লাইসেন্স করছস, লাইসেন্স করে খেলা যায়। তা আমি ওনার কথা রাখলাম, টাকা পয়সার কথা বললাম, উনি রাজি হইলো। টুলু ভাই আসলো, ফায়াজ ভাই আসলো, আমিও নারায়ণগঞ্জের আর কয়েকজন প্লেয়ার নিলাম। তো আমি বললাম যে যেহেতু আমার লাইসেন্স আছে, আমি ভাই কোচ কাম প্লেয়ার হিসেবে কাজ করব। তো আমি কয়েকটা ম্যাচও খেলছিলাম, পরে নিয়ে একটু ব্যথা পাওয়ার পরে আর খেলিনে, পরে কোচিং এর সাথে জড়া গেলাম এবং আমরা চ্যাম্পিয়নও হইলাম। চ্যাম্পিয়ন করে নিয়ে আসলেন মধ্যে। এখন তো মোটামুটি আরামবাগের কোচ ছিলেন, জি, অন্যান্য ক্লাবগুলো তো এখন ফুটসাল কোচের ইয়ের মধ্যে কোচিং করাচ্ছেন। ফুটসালের এই দলটার আসলে পরিস্থিতি, আমাদের বাংলাদেশের প্রথম ফুটসাল টিম। অ্যাকচুয়ালি এটা একটা নতুন ভার্সন যে ফুটসাল বহির বিশ্বে সব দেশেই খেলে, আমরা খেলি না, কিন্তু আমরা খেলি হইলো স্মল সাইডেড ম্যাচ। এটার ফুটসাল এর সম্পূর্ণ নিয়ম কানুন এটা সম্পূর্ণ আলাদা। আমরাও এখন শিখতেছি। ফার্স্ট বাংলাদেশের প্রথম পার্টিসিপেট করবে এএফসি কাপ আগামী মাসে বাংলাদেশ ফুটসাল টিম। তো আমরা হেল্পিং হ্যান্ড প্লাস আমাদের যেহেতু লাইসেন্স নাই, ফুটবল ফেডারেশন আমাদের আমন্ত্রণ জানাইছে হেল্পিং হ্যান্ড। আমাদের ইরানি কোচ সাইদ খামিনি, ওনার পাশে আমরা 3 জন কোচ আছি, আমি, রমজানিনী মোল্লা এবং রাজু ভাই গোলকিপার কোচ। তো আমরা ওনাদের সাথে আছি সম্পৃক্ত। আমরা লাইসেন্স যেহেতু নাই, আমরা ওই কোচের কাছ থেকে সব শিখে আমরা প্লেয়ারদের শিখাচ্ছি আর কি। তো আল্লাহর রহমতে আমাদের টিম যদিও ফার্স্ট টাইম, কিন্তু আমাদের 6 সাইড 7 সাইড প্লেয়াররা যেহেতু অভ্যস্ত টার্ফের মাঠে খেলে, কিন্তু এটা হলো ম্যাটের মধ্যে কিন্তু হার্ড, কিন্তু স্লিপার এই জায়গায় খেলার এবং নিয়ম কানুনও সম্পূর্ণ আলাদা। তা আমরা ইনশাল্লাহ গত 15 দিনের 1 সপ্তাহ 2 সপ্তাহের সেশনে মোটামুটি আমরা প্লেয়ারদের যতটুকু পারছি ওদের টেকনিক্যাল যেগুলা ইনফরমেশন দেওয়ার জন্য, এবং কিভাবে খেলতে হয় ফুটসাল, অনেক কিছু সিস্টেম আছে, এগুলো আমরা শিখাইছি। আমরা কোচের কাছ থেকে শিখা ওদের শিখাইতেছি এখনো পর্যন্ত। আপনি যেটা বলছিলাম যে ভুটান লিগের প্রিমিয়ার লিগে, ভুটান প্রিমিয়ার লিগের কোচিং করিয়েছেন, আপনার সেই অভিজ্ঞতাটা একটু যদি বলতেন, এবং ভুটানের প্রিমিয়ার লিগের কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়? অ্যাকচুয়ালি ভুটান লিগে যখন আমি অফার পাই সেটা হলো 2023 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে হইব, ঠিক রোজার ঈদের আগে। আমার সাথেই এই লাইসেন্স করছে ইন্ডিয়ার কলকাতার বাবু, আমরা স্যারই বলি, স্বপন কুমার বিশ্বাস। উনি আমরা ভেটারেন্স টুর্নামেন্ট খেলতে গেলে ওনার সাথে আমাদের খুব ভালো রিলেশন, এবং ইন্ডিয়া থেকেও বাংলাদেশে নারায়ণগঞ্জ খেলতে আসলেই এই স্বপন বিশ্বাসের সাথে আমাদের খুব ভালো একটা বন্ধুত্ব। তো উনি আমাদের সাথে এই লাইসেন্স করছে বাংলাদেশে বিএফএফ এর এএফসির আন্ডারে পলিস মলির কাছে। তো উনি আমারে একদিন ফোন দিয়ে বলতেছে যে বিদ্যুৎ, তুমি ভুটান লিগে কাজ করবা কিনা। তো বাংলাদেশ, ভুটান
শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্ডিয়া, এই ফুটবল তো আমরা সবাই জানি ওদের ডিফারেন্স কালচার। কিন্তু ভুটানে যাওয়ার পরে যে অভিজ্ঞতা রইলো, তো আমি নিজেই জানতাম না যে আমি প্রথম কোচ বিদেশের মাটিতে কোচিং করানো, এটা আমি নিজেই জানতাম না। পরে আমার আলফাজ ভাই বললো আর নিপু ভাই বললো যে বিদ্যুৎ, তুমি চোখ বন্ধ করে যাও, টাকা পয়সার কথা চিন্তা করো না, তুমি হইবা বাংলাদেশের ফার্স্ট কোচ। আলফাজ ভাই ওই কথাটা বললো যে তুই হইবি ফার্স্ট কোচ যে কিনা বিদেশের মাটিতে প্রথম কোচিং। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সবাই কোচিং শিখতে যায়, কেউ শিখাতে যায় না, হয়তোবা কোনো লিগে কিংবা কোনো ক্লাব টিমে একাডেমিতে গিয়ে করতে পারে, কিন্তু লিগে গিয়ে করানো এটা মানে আরেকটা বড় ধরনের কাজ, তাও আবার ভুটান লিগ। তো ভুটান বিওবি, ভুটান প্রিমিয়ার লিগে আমি 2023 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত হয় আমি জয়েন করি। থিম্পু রেভেন এফসি। থিম্পু রেভেন এফসি 25 বছর যাবত একটা ফুটবল টিম চালায়, কিন্তু কখনো প্রিমিয়ার ডিভিশন খেলতে পারে না। ওরা এই বছর প্রিমিয়ারে উঠে, এবং ওদের ভুটানের ফুটবল অবকাঠামো এবং আমাদের অবকাঠামো অনেক মানে রাত আর দিন পার্থক্য। দেশ অনেক সুন্দর, গরিব দেশ, প্রাকৃতিক সৌন্দর্য, ওরা বলে পিচ অফ ভুটান, কিন্তু বাংলাদেশে এলো ফুটবল অনেক ডিফারেন্স। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে ফুটবলে টাকা আছে, ওই দেশে কোনো টাকাই নেই। ন্যাশনাল টিমের প্লেয়ারও 20,000 রুপি পায়। রুপিটা এই কারণে, ইন্ডিয়ার টাকা ওদের দেশে চলে, যে কারণে ওদের রুপি বলে। ওদের মূল টাকা হলো নিউট্রাম, কিন্তু বলে হলো আপনার রুপি দিয়ে আপনি যেই দোকানে যে কোনো কিছু কিনতে পারবেন। তো আমি জয়েন করার পর প্লেয়ার কোয়ালিটি দেখলাম যে আমাদের বাংলাদেশে আমরা যে ভুটানের সাথে আগে মুন্না বাইরা, চুন্নু বাইরা খেললে 7-8 গোলে জিততো, এখন কন্টেস্ট হয়, কিন্তু ওদের ফুটবল অবকাঠামো আমাদের চেয়ে মানে লোয়েস্ট। কিন্তু রেজাল্ট খেলা হইতে গেলে তখন দেখা যায় ভুটানের সাথে বাংলাদেশ অনেক কষ্ট করে জিততে হয়। বাট ওদের ন্যাশনাল টিমেই মূলত আপনার প্লেয়াররা সর্বোচ্চ কেউ যদি পায় 50,000 রুপির বেশি পায় না। আর এমন প্লেয়ার আছে ওরা ছোট ছোট মাঠে খেলে বেশি, ওদের ওই যে টার্ফের মাঠ, এই ফুটসল না, ফুটসলের আদলে এই মাঠ মানে 3-4টা টিম হইলো ভালো। সবচেয়ে ভালো হইলো পারু এফসি, থিম্পু সিটি এফসি, ট্রান্সপোর্ট ইউনাইটেড, আর হইলো আরটিসি, রয়্যাল কলেজ অফ ভুটান, যেটা আমাদের মেয়েরা গেছে যে সাবিনারা। তো সেই হিসাবে বাংলাদেশের ফুটবল আর ওদের ফুটবল অনেক ডিফারেন্স। আমাদের বাংলাদেশে যে সিস্টেমে পাইনিয়ার, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সিনিয়র ডিভিশন, বিসিএল, বিপিএল হয়, ওদের দেশে না হয় পাইনিয়ার, না হয় সেকেন্ড ডিভিশন, না হয় থার্ড ডিভিশন, শুধু আন্ডার 16 হয়, স্কুলগুলা পার্টিসিপেট করে, স্কুল ফুটবল হয়। আর হইলো আপনার এই যে এই সরাসরি প্রিমিয়ার লিগ। এই প্রিমিয়ার লিগ, ওরা প্রিমিয়ার লিগে ওঠার জন্য 5টা টিম সবসময় থাকে, আর নিচের 5টা টিম প্রত্যেক বছরই কোয়ালিফাই রাউন্ড খেলা হয়, 7 আপ কোয়ালিফাই রাউন্ড, বিপিএল ওরা খেলা, ওই 4টা টিম ওঠে, এই 9টা-10টা টিম নিয়ে ওরা খেলে। এই এর মধ্যে প্লেয়ারদের সাথে আপনার বিদেশি প্লেয়ার ছিল আপনার টিমের? আমার টিমে প্লেয়ার ছিল 3 জন। এগুলা ওই স্পন্সরের টাকা দিয়েই চলতো, এইগুলার সাথে লোকাল প্লেয়ারদের সাথে কোনো কানেক্ট ছিল না। লোকাল প্লেয়াররা 5,000-7,000 টাকা বেতন পায়, প্রথম 15 দিনে ওদের টাকা শেষ, তারপর আবার অফিসিয়ালদের কাছে টাকা চায়, আর সকালবেলা প্র্যাকটিস দিলে প্র্যাকটিস আসে না। আমি কোনোদিন ফুল প্লেয়ার মানে স্টার্টিং এ খেলবে 11 মর্নিং এর সেশনে কখনো ওদের পাইনি। বিকালবেলা ওরা অ্যাকচুয়ালি ওদের যেই দেশ, ওদের যে কালচার, ওদের ডিস্কো, ওদের বার, ওদের ইয়ের দোকানেও মানে যেটা খাঁটি বাংলায় বলে যে মদ উইস্কি পাওয়া যায়, ওরা এইভাবে অভ্যস্ত। ওরা ড্রিঙ্কস করলো, রাতে সারা রাত ঘুমায় নেই, সকালবেলা এসে ঘুমাইলো, বিকালে গিয়ে প্র্যাকটিস করে। ওদের কালচারটা এরকম। ভুটানের আমরা বাংলাদেশে যেমন গেলে আপনার বাসায় চা কফি দেন, ওদের দেশে গেলে ওদের লোকাল মদ কিংবা আরা এগুলা দেয়। তো ওদের অভ্যস্ত হলো যে সারা রাত ওরা ডিস্কোতে ঘুরলো, গানা বাজনা করলো, খাওয়া দাওয়া। আপনাদের নির্দেশনা থাকে তো ম্যাচের আগের দিন তাদেরকে, এটা আপনি ভুটানি প্লেয়ারদের আপনি যতই বলেন, ওরা তো আমাদের প্লেয়াররা আর কোচ তো কখনো একসাথে থাকে না। যেমন আমার আলাদা বাসা দিছে, আমার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল হলো ইন্ডিয়ান, আর 2টা ইন্ডিয়ান প্লেয়ার ছিল, আমি থাকতাম হইলো বাবেসায়, আর ওরা থাকতে হলো বেবেনা। তো এই যে মাঝখানে এই গ্যাপটা, আমার পক্ষে তো আর গিয়ে সম্ভব না যে প্লেয়ারদের পাহারা দেওয়া, আর ওরা এটা পছন্দই করে না যে কোনো কিছুতে কারো ইন্টারফেয়ার করা। আচ্ছা,
ইন্টারফেয়ার করা পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের ভুটানের যেই মিডলের প্লেয়ার, ওদের কোনো ফোকাসই নেই যে আমি ভালো ফুটবল খেলবো। আচ্ছা, এই যে মূল এই আপনার প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ারদের বডি শেপ ওপেন কিভাবে করতে হয়, তারপরে ফরমেশন কি, তারপরে আপনার টেকনিক্যাল অনেক কিছু ওরা জানে না। ওরা ওই এই ছোট মাঠে খেলা অভ্যস্ত, প্লাস আপনার এগুলা নতুন যখন আমি বলি, ওরা আমার মুখের দিকে তাকায় শিখে কিভাবে জানে, অ্যাকসেপ্ট ন্যাশনাল প্লেয়ার ছাড়া আর এই 4টা টিমের প্লেয়ার ছাড়া। এইটা আপনাকে বলা চলে যে একটা একটা খ্যাপ খেলার মতো, একটা খ্যাপ খেলার মতো। ওই ওরা ম্যাচের দিন সবাই আসলো, ম্যাচের দিন সবাই একবার উপস্থিত, সবাই হ্যাঁ, অনেকে কাজ করে, অনেকে স্কুলে পড়ে। স্কুলের ছেলেরা আমার টিমে 3 জন ছিল, 3 জন ছিল, এবং স্কুলের পারমিশন নিয়ে ওদের খেলাতে নিয়ে আসতে। তো আচ্ছা, খ্যাপ খেলার প্রসঙ্গ যখন আসছে, আপনি সেটা আপনি ব্যক্তিগতভাবে জীবনে আপনারা যখন ফুটবল খেলছেন তখন তো স্বর্ণযুগ ছিল বাংলাদেশের ফুটবলের, এবং আপনার প্রচুর খ্যাপও খেলতে গেছেন, এবং খেপ খেলতে যেয়ে আপনাদের অনেক বিব্রতকর অবস্থা, অনেক মজার ঘটনা ঘটছে। ফুটবলার কাবিলার সঙ্গে যে একটা ফুটবল বরিশালে যে একটা ঘটনা আমাকে বলেছিলেন, আসলে সেই ঘটনাটা শুনতে চাই আমরা। খেপ খেলতে যে অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম, মানে প্রথম আরামবাগে আসে, আমি তো তখন ছুটি আন্ডার 16 খেলে আসছি। পরে কাবিলা ভাই মাঝে মাঝে আসতো। কাবিলা ভাই বলতে নজরুল ইসলাম কাবিলা, নজরুল ইসলাম মানুষ সবাই তাকে চেনে সিনেমা হলের কাবিলা ভাই। তো উনি খুবই মজার লোক। মানে উনি আরামবাগ ক্লাবে যখনই শুটিং শেষ কিংবা ছবি শেষ কিংবা ফ্রি থাকতো, আরামবাগ ক্লাবে আইসা আমাদের সাথে আড্ডা মারতো। আর 1 ঘন্টা 2 ঘন্টা থাকুক, হাসির কথা ছাড়া মানে আমরা ওনার সাথে অনেক মজা করতাম আর ওনার অনেক কাহিনী শুনতাম। তো একবারে কাহিনী বললো যে, বিদ্যুৎ আমরা বরিশাল খেলতে গেছিলাম, এই ফারুক ভাই, মনে ভাই এরা সবাই, পরে মারামারি লাগছিল, পরে সবাই তো এরা মারতে আসছে, পরে হ্যাঁ মাটিতে শুইয়া মির্কি ব্যারাম একটা রোগ আছে ওইরকম করতেছে, পরে সবাই ওরা মারতে গেছে, ওরা মারিস না, মনে ওর মির্কি ব্যারাম হয়েছে। পরে নৌকা উঠাই দিছে, পরে নদীতে যখন নৌকা চলা শুরু হয়েছে, ওদিক গিয়া টালাই গেছে। পরে বুঝছে যে না, হ্যাঁ একটা অভিনয় করছে। তখন তো জানে না, তখন উনি মনে হয় তখন অভিনয়ে ঢুকে নাই, কিবা অভিনয় করে টুকটাক। আপনার এরকম ব্যক্তিগতভাবে কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা, এরকম এইরকম ঘটনা যে পালাই আসতে হয়েছে এরকম? অ্যাকচুয়ালি ফুটবল খেলাটা হইলো একটা উত্তেজনাপূর্ণ খেলা, মারামারি হবেই, এটা বডি কন্টেস্ট হবে, এটা দাবা খেলা না যে আমি বসলাম আপনি চাল দিলেন আমি দিলাম আমি মারলাম। আমার একটা এখনো মনে আছে, আমি 3 দিন বন্দি ছিলাম, 3 দিন বন্দি, এবং আমি এতিমখানার রুটি খেয়েছি খ্যাপ খেলতে গিয়ে। মানে আমার ঢাকা থেকে তখন সলিমুল্লাহ এতিমখানার ভিতরে একটা সিনথিয়া গোল্ড কাপ টুর্নামেন্ট চলছে। আমারই কলিগ বন্ধু, হয়তোবা 2-1 বছরের বড় হইব, গাজী, ওর নাম গাজী সেলিম হিসাবে পরিচিত। এখন গাজী সেলিম নিজে একটা একাডেমি চালায়, গোদনাইল ফুটবল একাডেমি, জিকেএসপি। তো ও আমাদের খ্যাপ খেলাইতো ঢাকাই না, আজিমপুর এতিমখানা ও থাকতো। ওটার ভিতরে মাঠ ছিল, একটা হলো 9 সেট মাঠ, একটা হলো ছোট মাঠ। তো আমি, শাহ আলম, শুক্কুর, নারায়ণগঞ্জের চাচার হাতের সবচেয়ে ভালো প্লেয়ার যে শাহজাদা ভাইয়ের ছোট ভাই শাহ আলম, আমরা 4 জন খেলতে আসছি। তো এই জায়গায় লালবাগের একটা টিম, লালবাগের যেই বন্ধুরা খেলছে আমাদের বন্ধুই, আমরা যখন ঢাকার বাইরে যাই একসাথে খেলতে যাই। তো ওরা আমার বলছে তোরা এই ফাইনাল খেলা খেলতে আসিস না। আমি বলছি কেন? কয় যারা যদি আসস তাহলে তখন অনেক বড় ক্ষতি হইব, তোরা খেলতে আসিস না, আমাদের এই জায়গায় চ্যাম্পিয়ন হইতে। তা আমরা ওদের ডিনাই করে, যেহেতু হোম হইলো সলিমুল্লাহ এতিমখানা টিমের পক্ষে আমরা খেলবো, তো ওরা আসবো লালবাগ পোস্তা থেকে। তো কি হয়েছে, আমরা খেলতে গেছি, আমাদের তখন 300 টাকা করে দিবে বলছে। তো ওই সময় 300 টাকা মানে অনেক টাকা। এটা হলো কত সাল হইব, 1992-93 সাল হইব, ঠিক পাইনিয়ার খেলার আগে। আমি এসএসসি পরীক্ষা দিই নাই তখন। যাই হোক, আমরা গেলাম খেলতে। তো বিপক্ষ টিমের সব কর্মকর্তারা পিস্তল টিস্তল ছুরি দাও বডি নিয়ে এসে সাউদিন সকারের মতো বাইরে থেকে বলতেছে, যদি তোরা জিতস তাহলে তোরা কিন্তু এই এতিমখানাতে আর বাইতে পারবি। ওই জায়গায় সলিমুল্লাহ এতিমখানা 2টা ছিল, একটা হলো ছেলেদের অংশ আর একটা হলো মেয়েদের অংশ। তো ওরা এই 2টা গেটেই দাঁড়া রয়েছে এক গ্রুপ। আর আমরা যখন সলিমুল্লাহ এতিমখানা সকালবেলায় গেছি, আমরা একটা রুমে গিয়ে ড্রেস করে ফাইনাল খেলতে গেছি। এখন ফাইনাল খেলা দর্শক দেখা, ছোট মাঠ 5 ভার্সেস 5, লোহার বার এতটুক। তখন তো ওই বারের সামনে গেলেই বলতেছে যে এই যে পিস্তল দিয়ে একবারে নিয়ের ভিতরে গুলি করে দিব আর ফুটবল শেষ। এখন তো সব ভয়ে আমরা
ওই বারের সামনে যাই না, সব আমাদের নিজেদের বারের মধ্যে খেলি। তো খেলতেছি পরে একটা বল আমি শুধু ক্লিয়ার করছি, ওই সোজা বল গিয়ে একবার ডাইরেক্ট নেটে, একবার এইবার এই মাথা থেকে ওই মাথা, ওরা তো অ্যাটাক করতেছে, গোল করতে পারে না। অ্যাকচুয়ালি যদি স্বাভাবিক খেলা খেলে, এই আনসার আদিল আপনারা চিনেন, লাইফ বয় সাবানের যে অ্যাডভান্স করছে, ওদের টিম। তো ওরা আমাদের সাথে এই এই ফুল অ্যাটাক, ফার্স্ট হাফ ড্র, সেকেন্ড হাফে একটা বল শুধু আমি মানে চোখ বন্ধ করে ক্লিয়ার করছি, বল যাতে বাইরে চলে যায়, এদিকে চলে যায়। ওই বল সোজা গিয়া আনফরচুনেটলি নেটে গিয়ে ঢুকছে। ঢুকার পরে তো আল্লাহ, আমরা এক গোলে জিততাছি। 3 মিনিট পর খেলা শেষ। ভাই আমরা 3 দিন এই এতিমখানা ওরা পুরা গ্রাও দিছে যাতে আমরা না বাড়িতে পারি। 3 দিন পরে আমরা রাত 3টার সময় একটা মেয়ে, এই সলিমুল্লাহ এতিমখানা আজিমপুরের ওই পাশটা একটা লোহার গেট ছিল, ওইটা নিচ দিয়া 3টার সময়, মানে গভীর রাত 3টার সময়, তারপর 3 দিন পরে পলাইছে। যতক্ষণ এই গেটের মধ্যে যেতাম 2জন দাঁড় রয়েছে, মারবো আমাদের। ওই বয়ে তখন আমরা ছোট ছিলাম, আর কার আশ্রয় নিব? আর এতিমখানার পোলাপানরা সব তো এতিম, ঢাকার বাইরে থেকে আসে, ওরা কখন ওই লোকাল মানুষের সাথে মারামারি করবে না। ওই আমার জীবনের মারামারির ঘটনা হইলে সবার আগে এই কথাটাই মনে পড়ে। আসলে ফুটবলের কি বলে সৌন্দর্য আসলে এইরকমই, ওই ঘটনাগুলো করেছে। আমরা এরকম ঘটনা আরো শোনাবো আপনাদেরকে নতুন নতুন অতিথি নিয়ে। আজকে আমাদের সাথে ছিলেন আজমল হোসেন বিদ্যুৎ। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজমল হোসেন বিদ্যুৎ আমাদের সময় অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য।